মানুষের জীবনের শেষ মুহূর্তটা যে ঠিক কখন তা কিন্তু কোনো মানুষ কেন পৃথিবীর কেউই বলতে পারবে না। কিন্তু মানুষ যখন খুব অসুস্থ থাকে তখন মনে হয় এটাই হয়তো আমার শেষ মুহূর্ত। ঠিক এরকমই একটা অবস্থা হয়েছিল আমারও, যখন ভীষণ অসুস্থ ছিলাম। হসপিটালের বেডে একাকী শুয়েছিলাম, শুধুমাত্র একজন নার্স আমার পাশে ছিল। আশেপাশে কিন্তু অনেক রোগী ছিল, কিন্তু তারা কেউই আমার আপন ছিলেন না। আত্মীয় স্বজন, পরিবর্গ, ছেলে মেয়ে, স্বামী, সন্তান কেউই আমার কাছে ছিল না। আর একদিকে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। মনে হচ্ছিল কোনো আপনজনের সঙ্গে আর কোনো দিনই দেখা হবে না। মনে হচ্ছিল এটাই আমার শেষ মুহূর্ত। আর এই পরিস্থিতিতে মন ভেঙে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। মাথাটা ভার হয়ে আসছিল আর চোখ থেকে অঝরে পানি ঝরছিল। মনে হচ্ছিল আর কখনোই বাড়ি ফিরে যেতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন অসুস্থ থেকে জীবনে অনেক অভিজ্ঞতা লাভ করেছিলাম। সেই ডিসেম্বর মাসে যখন শাশুড়ি আম্মা অসুস্থ ছিলেন, বাচ্চাদের যখন পরীক্ষা হয়ে গিয়েছিল, সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম, প্লাস শাশুড়ি আম্মাকেও দেখতে গিয়েছিলাম, কেননা তিনি অনেকটাই অসুস্থ ছিলেন। বাচ্চাদের পরীক্ষার জন্য কিন্তু যেতে পারছিলাম না। তো পরীক্ষা যখন শেষ হয়েছে সবাই মিলে গিয়েছি আম্মাকে দেখতে এবং একটু বেড়াতেও, কারণ গ্রামে আমাদের আরও অনেক আপনজন আছে। আমার দেবর, ননদ, যা, নন্দাই, আরও ছোট ছোট অনেকগুলো কচি কচি মুখ, যাদের মায়ার বন্ধনে আমি আটকে গেছি, কারণ আমি ওদের সবার বড় আম্মু। তো বেড়ানো সব কিছুই কমপ্লিট ছিল। সবার সঙ্গে আনন্দ উৎসব করে অনেকটা হাসি মজা ঠাট্টায় দিনগুলো পার করে তারপরে যখন ফিরে আসছিলাম, বাসের মধ্যে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। এমনিতেই কিন্তু শরীরটা আগে থেকে অনেকটাই দুর্বল ছিল। তারপরে তো আমাদের যশোরের রাস্তা, যারা যশোরের রাস্তায় যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই জানবেন রাস্তার কন্ডিশন খুবই খারাপ, এত পরিমাণে ভাঙাচোরা। গত বছর কিন্তু এমনিতেও আমরা বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া আল্লাহর ইচ্ছায় বেঁচে ফিরেছিলাম। কিন্তু এবার একেবারেই বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলাম। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষ যাতায়াত করতেই যেখানে ভয় পায়, আর সেখানে অসুস্থ মানুষের তো জীবনের রিস্ক রয়েছে। তারপরও এভাবেই চলতে হবে, কারণ রাস্তা যদি খারাপ থাকে চলাচল তো আর বন্ধ থাকবে না। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনে তো এই অবস্থাতেই কিন্তু যাতায়াত করতে হবে। তো আসার সময় অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। আল্লাহর ইচ্ছায় মোটামুটি সুস্থ অবস্থায় ফিরে এসেছিলাম, কারণ মানে লোকের সম্মান আল্লাহ তাআলাই রাখেন। বাড়িতে এসে কিন্তু দুদিন ভালো ছিলাম, হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়েছিলাম। বাসায় 10 দিন ছিলাম, এরপরে হঠাৎ একদিন রাতে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমার নুজহাতের আব্বু হাতে পায়ে খুব পরিমাণে তেল মালিশ করে দিচ্ছিল। আমার ছোট্ট নুজহাতও কিন্তু ওই গভীর রাতে কান্না কান্না ভাব করে আমার হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। তারপর যখন আমি সুস্থ হচ্ছিলাম না, তো আমি যেই মানুষ কোনোভাবেই মেডিসিন নিতে চাই না বা খেতে চাই না, তো নিজ থেকে আমি বলছি যে আমাকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো। তো সেই মুহূর্তে রাতটা কোনো রকম পার করে ভোরবেলায় আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। তো তখন রাউন্ড ডাক্তার ছিলেন, যেহেতু অনেকটা ভোর ছিল তাই কোনো বড় ডাক্তারের দেখা পাইনি। পরবর্তীতে দেখা পেয়েছিলাম, তাদের আন্ডারে ট্রিটমেন্টও নিয়েছি। কিন্তু আমাকে দেখা মাত্রই ডক্টর বললেন যে আমাকে ইমিডিয়েট ব্লাড দিতে হবে, কারণ হাত পা এত পরিমাণে সাদা হয়ে এসেছে, হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে এসেছে, যার কারণে রক্ত দিতে হবে। তো সাথে সাথে ভর্তি হয়ে গিয়েছিলাম। আর আমার ছোটো ভাইয়ের কাছ থেকে কিন্তু রক্ত নিতে পারতাম, কিন্তু আমার ছোটো ভাই হচ্ছে 3 মাস পর পর ব্লাড দেয়। সেটা হয় কোনো ব্লাড কালেকশন গ্রুপ বা কোনো অসুস্থ কেউ যদি থাকে তাদেরকেও হেল্প করে। তো ভাই রক্ত দিয়েছে 3 মাস হয়েছিল না, মাত্র 2 মাস হয়েছিল, তাই ওর রক্তটা আর নিতে পারিনি। তারপর হচ্ছে আমার দেবরকে ফোন করেছিলাম, কারণ ওই সময় ও আবার বাড়িতে এসেছিল। তো দেখেন কি অবস্থা, বিপদের সময় রাস্তা এগোয় না, এটা আগে থেকে শুনেছিলাম। তো নিজের জীবনের অভিজ্ঞতা থেকে
আরও একটু জানলাম। ও যখন রক্ত দিতে আসছিল বাইকে করে আসছিল, কারণ গাড়িতে করে যদি আসে তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু দূরের রাস্তা। তো আসার সময় ও আবার ভুলে কাগজপত্র বাড়িতে রেখে এসেছিল, পরে ওকে আবার রাস্তায় সার্জন চার্জ করছিল, যার কারণে ও কিন্তু ওই দিন আর রক্ত দিতে পারেনি, পরবর্তী দিন দিয়েছিল। কারণ ওই দিন রাতে ও এসেছিল অনেক রাতে, ওর শরীর থেকে ব্লাড কালেকশন করে ফ্রোজেন করে রাখতে হবে, সেটা আবার সকালে আমার শরীরে ট্রান্সফার করতে হবে। যেহেতু আমার দেবর উপস্থিত ছিল তাই রক্ত ফ্রোজেন করে না রেখে সরাসরি শরীর থেকে কালেকশন করে আমার শরীরে ট্রান্সফার করাটাই উত্তম বলে ডক্টর বলেছিলেন। তো সেভাবেই সকালবেলা রক্ত দেওয়া শুরু হলো। সকালে আমার দেবর ব্লাড দিয়ে বাড়িতে চলে গিয়েছিল, আর আমি হসপিটালে একাই ছিলাম, বাচ্চারা স্কুলে ছিল, আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে বিভিন্ন মেডিসিন আনতে গিয়েছিল, কারণ এক এক সময় এক একটা মেডিসিনের প্রয়োজন হচ্ছিল, ও সেটাই আমাকে এনে দিচ্ছিল। আর আমার কাছে থাকার মতো তো কেউই ছিল না, তাই আমি একাই ছিলাম, আর একজন নার্স ছিলেন। ব্লাড যখন আমার শরীরে দেওয়া হচ্ছিল হঠাৎ মাঝ মুহূর্তে এত পরিমাণে কাঁপুনি আর ঝাঁকুনি হচ্ছিল, মনে হচ্ছিল এটাই আমার শেষ মুহূর্ত। রক্ত দেওয়াও তখন বন্ধ করে দিয়েছিল নার্স। তো ওই অবস্থায় আমার মনটা এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে, আর এতটাই অসুস্থ ছিলাম যে মাথাটা পুরো ভার হয়ে আসছিল, শরীরের শিরা উপশিরাগুলো সব ঠান্ডা হয়ে আসছিল, চোখ থেকে অঝরে পানি ঝরছিল, কারণ আমার কাছে কিন্তু আমার আপনজন কেউই ছিল না। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন এমনকি আমার হাজব্যান্ডও ছিল না। এত পরিমাণ খারাপ লাগছিল, মনে হচ্ছিল এটাই আমার শেষ মুহূর্ত, জীবনে আর কোনো দিন কখনো কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হবে না, ছেলের মুখও দেখা হবে না, মেয়ের মুখও দেখা হবে না। তো আলহামদুলিল্লাহ সব কিছু পার করে দীর্ঘ একটা সময় অসুস্থ থাকার পরে আল্লাহর ইচ্ছায় এখন অনেকটা সুস্থ হয়েছি। এই অসুস্থতার সময় আমার হাজব্যান্ড যে আমাকে এত পরিমাণে হেল্প করেছে যা বলার বাহিরে। আসলে বিপদে পড়লেই কিন্তু আত্মীয় স্বজন চেনা যায়, আর স্বামী স্ত্রীকে চেনা যায়, আর স্ত্রী স্বামীকে চেনা যায়। হাজব্যান্ড যে বিপদের সময় এইভাবে হেল্প করবে বুঝতেই পারিনি। যাই হোক, যতটাই অসুস্থ ছিলাম না কেন, এখন অসুস্থ শরীর, ভাঙা মন, ভারী হয়ে থাকা মস্তিষ্ক আর চোখ থেকে ঝরা পানি সব কিছু নিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো গল্প করতে করতে কিন্তু সকালের নাস্তা তৈরি করে নিয়েছি, তারপর হচ্ছে দুপুরের রান্নাবান্নার কাজও শেষ করে নিয়েছি, জোহরের সালাত আদায় করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলে ছাদে এলাম। সূর্যের টকটকে লাল আলো যখন চোখের উপর মুখের উপর পড়ছিল অনেকটাই ভালো লাগছিল। সূর্য যখন উদিত হয় তখনও তার কিরণ নিয়ে উদিত হয়, এবং যখন ডুবে যায় তখন তার লাল টকটকে আভা হাতছানি দিয়ে জানিয়ে যায় যে আমি আবারও আসছি। যাই হোক, ছাদ থেকে আবারও বাসায় চলে এলাম। এসে জানালার দিকে তাকিয়ে দেখি সূর্যটা অনেকটাই ডুবে যাচ্ছে, আর চারিদিক থেকে মাগরিবের আজান ভেসে আসছে। এখন মাগরিবের সালাত আদায় করে চলে এলাম রান্নাঘরে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে। তো সন্ধ্যার নাস্তা তৈরি করতে কিন্তু আজকে খুব একটা পরিশ্রম করতে হয়নি, কারণ সকালে বাচ্চাদের নাস্তা তৈরি করার জন্য যে গোলাটা তৈরি করেছিলাম, অর্থাৎ পরোটা তৈরি করার জন্য যে গোলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 4টা পরোটা তৈরি করেছি, আর বাকি যে খামিটুকু ছিল ভাবলাম সেটুকু নষ্ট না করে ওটুকু দিয়েই আজকে সন্ধ্যার নাস্তাটা তৈরি করি, কারণ ওটুকু যদি ফ্রিজে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে, তার থেকে যদি মংলাই বানিয়ে দিই বাচ্চাদের সেটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আসলে ইনস্ট্যান্ট বুদ্ধি ছিল এটা, যে ওটুকু নষ্ট না করে তা দিয়ে যদি একটা নাস্তা তৈরি করে দেই তাহলে ঝামেলাও কম হবে, আর ওই খামিটুকুও নষ্ট হবে না। তো এই তো মোংলাই পরোটার জন্য ডিম ফেটে নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই মোংলার মধ্যে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তেলটা একটু আগে থেকেই গরম করে রেখেছিলাম, আর মোংলাইটা কিন্তু আলতো হাতে অল্প আঁচে ভেজে নিতে হবে, কারণ চুলার হিটটা যদি বেশি থাকে তাহলে
ওপর থেকে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে বা কালারটাও চলে আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। কারণ মোগলাইটা যেহেতু 4 ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে, তো একটু আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। তো আলহামদুলিল্লাহ, এই যে ভাজার পরের ফাইনাল লুকটা, এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসেছে। যেটুকু খামির ছিল সেটুকু খামির দিয়ে কিন্তু আমার মোটামুটি 3টে মোগলাই হয়েছে। এই যে ভেজে নেওয়ার পরে এখন আমি সবগুলো মোগলাই পাওয়াটাকে কেটে নিচ্ছি, কেটে কেটে সবাইকে সার্ভ করে দিব। ভিডিওর এ পর্যন্ত আপনারা এখনও আসেন কিনা জানি না, যদি থেকে থাকেন আর ভিডিওর কোথাও কোনো ক্লিপস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব সহজেই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। বাসায় তৈরি আজকের এই মোগলাই পরোটাটা কিন্তু খেতে অনেকটা মজা হয়েছিল। বাচ্চারা রিভিউ দিচ্ছিল যে আম্মু খেতে অনেক মজা হয়েছে, আর নুসরাতের আব্বুও কিন্তু খেয়ে রিভিউ দিচ্ছিল যে অনেকটাই দোকানের মতো হয়েছে, খেতেও মজা হয়েছে, আর কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। তবে দোকানের থেকে কিন্তু আজকে আমার তৈরি মোগলাইটা অনেকটাই হেলদি ছিল, কারণ এটা কোনো পাম অয়েল দিয়ে তৈরি ছিল না, রিফাইন অয়েল দিয়ে তৈরি ছিল। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুখী সমৃদ্ধি জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।